শুরু হয়ে গেছে সেন্ট মার্টিনের সিজন আর আমিও চলে আসছি সেন্ট মার্টিনে। আমার আজকের ভিডিওতে থাকবে সেন্ট মার্টিন ভ্রমণের বিস্তারিত সবকিছু, অর্থাৎ সেন্ট মার্টিন কিভাবে আসবেন, সেন্ট মার্টিনের কোথায় আপনি প্রিমিয়াম বাজেট, মিড বাজেট এবং কম বাজেটে থাকতে পারবেন, কোন কোন স্পটে ঘুরবেন, সবকিছুর বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটা দেখার পর আপনাদের মনে কোনো প্রশ্ন জাগবে না সেন্ট মার্টিন নিয়ে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সেন্ট মার্টিনে আপনি কক্সবাজার, টেকনাফ এবং চট্টগ্রাম দিয়ে আসতে পারবেন। ঢাকা থেকে টেকনাফের যে বাসগুলো আসে সেগুলোর ভাড়া হচ্ছে ওভারঅল হচ্ছে 1200 থেকে 2200 টাকার মধ্যে। তবে যদি আপনি কোনো এজেন্টের মাধ্যমে টিকিটগুলো কাটেন তাহলে আপনি কিছুটা ডিসকাউন্টেও কাটতে পারবেন। তো সেন্ট মার্টিন আসার জন্য আপনি যে বাসের টিকিটটা কাটবেন সেটার জন্য আপনি ওহিদ কাকার কাছে ফোন দিতে পারেন। আমার নাম মেনশন করলে কল করার পর উনি অবশ্যই ভালো পরিমাণে একটা ডিসকাউন্ট দিবেন। সেন্ট মার্টিন আসার জন্য 3টা নৌ রুট আছে, কক্সবাজার, চট্টগ্রাম এবং টেকনাফ। কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব টেকনাফ টু সেন্ট মার্টিন যেই নৌ রুটটা আছে সেটা ব্যবহার করবেন। কারণ হচ্ছে এখান থেকে আপনি অনেক ক্যাটাগরির জাহাজ পাবেন, আপনার যেটাতে আসতে মন চাবে আপনি ওইটাতেই আসতে পারবেন। টেকনাফ থেকে সেন্ট মার্টিনের যে জাহাজগুলো আসে সেগুলোর ভাড়া 1300 থেকে 1400 টাকা থেকে শুরু হয়। আর উঠতে গেলে আপনি ভিআইপি যেই বা ভিভিআইপি যে কেবিনগুলো সেগুলো 10,000 বা 8,000-এর মধ্যেও পাবেন। জাহাজগুলো টেকনাফের দমদমিয়া জাহাজঘাট থেকে সকাল 9:30টার মধ্যে ছাড়ে আর সেন্ট মার্টিন পৌঁছতে সময় লাগে প্রায় 3 ঘন্টা। কক্সবাজার থেকে আপনাকে সেন্ট মার্টিন আসতে হলে কর্ণফুলী জাহাজে আসতে হবে, যেটার ভাড়া শুরু হচ্ছে 2500 টাকা থেকে। কক্সবাজারের উত্তর নুনিয়াছটা যেটা এয়ারপোর্ট রোড নামে পরিচিত, সেটার BIWTA ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজটা ছাড়ে হচ্ছে সকাল 7টায় আর পৌঁছতে সময় লাগে প্রায় 5 ঘন্টা। আপনি যদি চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিন আসতে চান তাহলে চট্টগ্রামে যে পতেঙ্গা আছে ওইখান থেকে আপনাকে MV Bay 1 যে জাহাজটা আছে সেটাতে আসতে হবে আর এটার ভাড়া শুরু 5000 টাকা থেকে। পতেঙ্গার নেভাল বিচ 15 নম্বর ঘাটের পাশে যে ওয়াটার বাস টার্মিনালটা আছে সেখান থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজটা ছাড়ে হচ্ছে রাত্র 10টায় আর পৌঁছতে সময় লাগে প্রায় 9 ঘন্টা। জাহাজের টিকিটের জন্য আপনি চোখ বন্ধ করে ভরসা রাখতে পারেন ট্যুরিজম উইন্ডোর উপর। আমি আমার টিকিটটা তাদের কাছ থেকে নিয়েছি। তাদের কাছে আপনি কি কি পাবেন? বাস টিকিট, এয়ার টিকিট, শিপ টিকিট, প্লাস হচ্ছে দেশ বিদেশের বিভিন্ন ট্যুর প্যাকেজ। তো তাদের যে নাম্বারটা সেটা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, প্লাস আমি আমার ডেসক্রিপশনেও দিয়ে দিচ্ছি। তাদেরকে আপনি কল করে যদি আপনি টিকিট নিতে চান তাহলে অবশ্যই আমার নামটা মেনশন করবেন, ভালো রকমের একটা ডিসকাউন্ট তারা আপনাকে দিবে। সেন্ট মার্টিন জেটি ঘাটে নামার পর আপনি রিসোর্টে যাওয়ার জন্য অটো যখন ভাড়া করবেন তখন একটা টেকনিক খাটাবেন। ওরা আপনার কাছে যে প্রাইসটা চাবে সেই প্রাইস থেকে আপনি অর্ধেক বা তার একটু বাড়িয়ে আপনার রিসোর্টে চলে যেতে পারবেন। আর দামাদামি করে নেবেন, অবশ্যই দামাদামি করে নেবেন। আপনি যে রিসোর্টটা বুক করছেন সেটা পর্যন্ত অটো ভাড়াটা কত লাগবে সেটা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব ভাড়াটা জানিয়ে দেওয়ার জন্য। সেন্ট মার্টিন এসে যদি আপনি প্রিমিয়াম বাজেটের কোনো রিসোর্টে থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে থেকে বুক করে আসতে হবে। আর যদি আপনি মিড বাজেট কিংবা কম বাজেটের মধ্যে কোনো রিসোর্টে থাকতে চান তাহলে আপনি আসার পরেও রিসোর্ট দেখে ঠিক করে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে প্রিমিয়াম বাজেট, মিড বাজেট এবং কম বাজেটের 3টা রিসোর্ট দেখাবো যেগুলাতে আপনি উঠতে পারবেন। আর আমার কাছে মনে হয়েছে বাজেটের মধ্যে এগুলা সেরা। আমরা আজকে আছি সূর্যস্নান টুইন বিচ রিসোর্টের ইনফিনিটি যে ভিলাটা চন্দ্রকথা সেটাতে। তো আসেন চন্দ্রকথাটা একটু আপনাদেরকে দেখাই। এই হচ্ছে চন্দ্রকথার যে রুমটা সেটা। এখানে কিং সাইজ একটা বেড দেওয়া আছে, এই যে টপ টু বটম একটা লম্বা মিরর দেওয়া আছে। এই পাশে হচ্ছে এই যে একটা কর্নার, সুন্দর সিটিং কর্নার। এখানে এই যে এদিক থেকে এই যে পর্দাগুলো সরাই দিলে আপনি রুম থেকে বসে বসে সমুদ্রের একদম ইনফিনিটি একটা ভিউ দেখতে পাবেন। তারপর এখানে হচ্ছে এই যে এই পাশে একটা কাভার দেওয়া আছে লকার টাইপ, এই যে কাপড় হ্যাঙ্গিং করার জন্য, প্লাস হচ্ছে টয়লেট্রিজ গুলো দেওয়া আছে। আর এই যে জায়নামাজ দেওয়া আছে, টিস্যু বক্স দেওয়া আছে, এখানে টাওয়েল দেওয়া আছে। ওদের এই ডেকোরেশনটা অনেক সুন্দর। এবার ওয়াশরুমটা একটু দেখাই। এই যে এই হচ্ছে তাদের ওয়াশরুম, এই যে বাথ কর্নারটা, এখানে বেসিন, কমোড যা আছে, ওয়াশরুমটাও ক্লিন, সুন্দর। আমরা আজকে থাকবো সেন্ট মার্টিনের নোনাজল রিসোর্টের এই রুমটাতে। এই রুমটাকে মোটামুটি মিড বাজেটের একটা রুম বলা চলে। তো আসেন রুমটা একটু দেখেন। এই হচ্ছে আমরা যে রুমটাতে থাকবো সেটা। এইটা কিং সাইজের একটা বেড দেওয়া আছে, এই পাশে আলনা দেওয়া আছে, ফ্যান, তারপরে এখানে সিটিং একটা কর্নার দেওয়া আছে, টেবিল দেওয়া আছে, এখানে একটা সাইড টেবিল দেওয়া আছে। সাইড টেবিলের উপরে যা টয়লেট পিস দেওয়ার ওইগুলো সবগুলো ওরা দিয়ে দিছে। আর এইখানে হচ্ছে এটার ওয়াশরুম, এই যে বেসিন কর্নার, মিরর, তারপরে হচ্ছে এই যে কমোড। আর ওয়াশরুমটা বড় আর সুন্দর পরিষ্কার।
এই যে এই রুমের যে বেড আছে, বেডের মধ্যে আপনি শুয়ে হোক বসে হোক সামনে যে ইনফিনিটি যে সমুদ্র ভিউটা সেটা পাবেন। যারা ভালো মানের কিন্তু কম বাজেটে বিচ ভিউ একটা রিসোর্ট খুঁজতেছেন, আমি বলবো যে এটা বেটার অপশন। কজ হচ্ছে এখান থেকে বিচের যে ভিউটা এটা পুরাটাই আপনারা পাবেন। এই হচ্ছে লাভ প্যালেসের একটা রুম। এখানে দেখেন এই যে কিং সাইজের একটা বেড দেওয়া আছে, এখানে অনায়াসে 2 থেকে 3 জন আপনারা থাকতে পারবেন। এই পাশে একটা ড্রেসিং টেবিল দেওয়া আছে, প্লাস হচ্ছে বাস্কেট, আর ওরা টয়লেট্রিজের যেগুলা ওইগুলা সবগুলাই তো আপনাদেরকে দিবে। আর এই পাশে হচ্ছে ওয়াশরুম, এই যে এই পাশটা হচ্ছে ওয়াশরুম। এখানে জানালা আছে, জানলা খুলে দিলে অনেক আলো বাতাস পাবেন বাইরে থেকে। প্লাস হচ্ছে ঘরের ভিতরে বসে থেকেও আপনি বাহিরের যে ভিউটা, সমুদ্রের যে ভিউটা সেটা উপভোগ করতে পারবেন। সেন্ট মার্টিন আসার পরে রিসোর্টে ঢুকে আপনি যখন বিচে আসবেন, বিচে গোসল করার জন্য, তখন ভুলেও এই নীল পানি দেখে কখনোই উচ্ছ্বাসিত হইয়া সমুদ্রে নামবেন না। কারণ হচ্ছে এই নীল পানির নিচে অনেক অনেক প্রবাল আছে। গত 2 দিন ধরে আমি যেটা দেখতেছি, গতকালকেও দেখছি আজকেও দেখছি, কয়েকজন এরকম প্রবালের মধ্যে খালি পায়ে পাড়া দেওয়ার কারণে কিন্তু তারা প্রবালের মধ্যে পা কাটছে। সো যদিও সমুদ্রে নামেন তাহলে চেষ্টা করবেন জুতা পরে নামার জন্য, জুতা ছাড়া কখনোই নামবেন না। কারণ এখানে অনেক প্রবাল আছে, কোথায় প্রবাল আছে বা কোন জায়গাটা ফ্রেশ সেটা কিন্তু আপনি বুঝতেছেন না পানির কারণে। সো সেজন্য আপনাকে চেষ্টা করতে হবে জুতা পরে নামার, জুতা ছাড়া নামবেন না একদমই। আর যখন সমুদ্রে নামবেন অবশ্যই জোয়ার ভাটার সময়টা মানে জেনে তারপরে কিন্তু সমুদ্রে নামবেন। কারণ হচ্ছে জোয়ারের সময় আপনি ইচ্ছা মতো ঝাপাঝাপি করেন, গোসল করেন, সেটাতে কোনো সমস্যা নাই। কিন্তু যখন ভাটা শুরু হয় তখন দেখা যায় যারা সাঁতার জানে না বা যারা সাঁতার জানে কিন্তু পানির মধ্যে নিজের কন্ট্রোল রাখতে পারে না, তারা কিন্তু ভাটার টানে তলায় যায়। সো চেষ্টা করবেন জোয়ার ভাটার যে সময়টা সেটা জেনে তারপরে সমুদ্রে নামার। সেন্ট মার্টিনে আসার পর আপনি যদি সূর্যাস্তের যে সৌন্দর্যটা সেটা দেখতে চান, তাহলে আমি বর্তমানে এখন যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে বেস্ট একটা পয়েন্ট। আর এই পয়েন্টটা হচ্ছে স্যান্ড ক্যাসেল যে রিসোর্টটা আছে এই রিসোর্ট থেকে একদম বরাবর সামনের দিকে। আর এখানে বিশেষ একটা জিনিস আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাই। এই যে এখানে একটা পাথর আছে, এই পাথরটা হচ্ছে এই জায়গাটার বিশেষত্ব। আর এই পাথরটার উচ্চতা বলতে গেলে এটা আমার থেকেও অনেক বড়। তো এই পাথরটা নিয়ে একটা ইতিহাস আছে, বা ইতিহাস বা বলবো না গল্প বলবো সেটা বুঝতেছি না, বাট যতটুকু শোনা। আর ওই গল্পটা আমি চাই যে আপনারাও শুনেন আমার সাথে। তো এই গল্পটাই শোনাবে এখানকার একজন স্থানীয় ভাই, ভাইয়ের নাম হচ্ছে আমিন। আসসালামু আলাইকুম। তো আমার বাসা হচ্ছে সেন্ট মার্টিন, নাম হচ্ছে আমার আমিন। এই যে পাথরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার, আমরা শুনছি আর কি, আমরা দীর্ঘও নাই, বাট আব্বু আম্মু বলছিল আমরা শুনছি। এই পাথর হচ্ছে আপনার শুক্রবারে নাকি সে জমা না পরে বর্ষি বাইতে ছিল, তো ওখানে দেখতেছে সে বর্ষির মধ্যে কি জানি একটা লাগছিল, সে ঠান দেওয়ার লগে লগে তাকে ফেলে দিছে। ফেলে দেওয়ার পরে ও উঠে গেছে, উঠার পরে তারপর সে তার ডোলা পরে গেছে পিছনে, ডোলা পরে যে ডোলা উঠাচ্ছে, ডোলা নেওয়ার পরে নাকি সে বড় একটা ডিউ আইছিল, ডিউ আসার লগে লগে সে তার যে বর্ষি বাইতে ছিল বর্ষিটা আপনার পরে গেছে। পরে যাওয়ার পরে তাকে নাকি পাথর বানায় ফেলছে, সেটা আমরা দেখিও নাই, বাট আমরা শুনছিলাম আর কি। এটা হচ্ছে আপনার সেন্ট মার্টিন গলাচিপা, সেন্ট ক্যাসেলের একদম সামনে পশ্চিমে, আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন। আসসালামু আলাইকুম। আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সামুদ্রিক জীববৈচিত্র্য জাদুঘর। আর এটার অবস্থান হচ্ছে সেন্ট মার্টিনের গলাচিপায়। আর এটা মূলত মেরিন পার্ক নামে পরিচিত। তো চলেন আপনাদেরকে একটু জাদুঘরটা ঘুরে দেখাই। এখানে সংরক্ষিত আছে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক জীব, যেমন সামুদ্রিক সাপ, ছোট বড় বিভিন্ন আকৃতির প্রবাল, শামুক, ঝিনুক এবং বিভিন্ন ধরনের মাছ। তবে এই মিউজিয়ামটি সবার জন্য উন্মুক্ত নয়, শুধুমাত্র গবেষণার জন্যই সামুদ্রিক প্রাণীদের সংরক্ষণ করা হয়েছে। আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। এই যে এই বক্সটার মধ্যে একটা কচ্ছপ সংরক্ষণ করা আছে, এই যে দেখাই, দেখেন। ওরে এটা তো অনেক বড়। সেন্ট মার্টিন জেটি ঘাটে নামার পরে হাতের ডান পাশে উত্তর বিচের দিকে একটা ঝুঁকিপূর্ণ এলাকা আছে যেটা রিপ কারেন্ট নামে পরিচিত। ওই রিপ কারেন্ট থেকে সতর্ক থাকার চেষ্টা করবেন। রিপ কারেন্টটা কি সেটা সম্পর্কে বিস্তারিত জানতে গুগলে একটু সার্চ করবেন। আর হ্যাঁ, আমি সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার জন্য বলতেছি, রিপ কারেন্ট হচ্ছে এমন একটা জায়গা যেখানে দুইটা পাশের ঢেউ একসাথে আসতেছে এবং মাঝখানের অংশটা আপনার মনে হবে যে শান্ত, কিন্তু এটাই হচ্ছে মারাত্মক লেভেলের একটা ঝুঁকিপূর্ণ এলাকা। কারণ হচ্ছে ওই জায়গাটা দিয়েই এমন একটা শক্তিশালী টান কাজ করবে যে দুই পাশের ঢেউটাই আপনাকে এই মাঝখান দিয়ে নিয়ে যাবে। দুপুরে
পুরোপুরি চলে যাবেন ছেড়াদ্বীপ ঘুরতে। তো ছেড়াদ্বীপ যাওয়ার জন্য আপনি বাজার থেকে অটো নিলে সেক্ষেত্রে ভাড়াটা পড়বে 400 থেকে 500 টাকা, বেশিও চাইতে পারে, আপনি একটু দামাদামি করে নেবেন। এছাড়া বাইকেও যাইতে পারেন, দামটা এরকম। এই যে আপনি 3টা সার্ভিসের কথা বললেন, তো কোনটার জন্য আপনি কত করে নেন সেটা একটু বলেন। আমরা যখন ড্রাইভ করি যখন পার ঘন্টা করে ভাড়া দিই। যারা ড্রাইভ করতে পারে তাদেরকে, যারা ড্রাইভ করতে পারবে তাদেরকে আমরা পার ঘন্টা 500 টাকা করে ভাড়া দিই। হ্যাঁ, ঘন্টার প্রতি। আর যারা ড্রাইভ করতে পারে না আমরা নিজে এসে ওদেরকে ঘুরাবো। যারা আমরা ঘুরাবো হচ্ছে আপনার ঘন্টা হিসাবে 450 করে, 450 টাকা। 450? হ্যাঁ, 450 টাকা করে। হ্যাঁ। আরেকটা সিস্টেম হচ্ছে আমরা ছেড়াদ্বীপে নিয়ে যাব, যেখানে যেখানে ভালো ভালো স্পট আছে ওইখানে ঘুরাবো। প্রতি ঘন্টা 500 টাকা। প্রতি ঘন্টা 500 টাকা করে ঘুরাবো সোজা পাশে। আর যেটা আনলিমিটেড হচ্ছে আপনার ছেড়াদ্বীপে নামাই দেব, আনলিমিটেড ঘুরবেন আবার নিয়ে যাবে এসে, ওটা হচ্ছে 500 টাকা। ওটা 500 টাকা করে। আমার এই ভিডিওটা দেখার পর কেউ যদি আপনাকে নক করে, আমি তো আপনার নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দিব, তো কেউ যদি আপনাকে কল দেয় সেন্ট মার্টিন আসার পর ঘোরার জন্য, সেক্ষেত্রে আপনি কি ডিসকাউন্ট দিবেন? আমি অবশ্যই ডিসকাউন্ট দেব যদি আপনাদের আমার নামটা বলে বা আমার ভিডিওটা দেখছি সেরকম মেনশন করে, তাহলে অবশ্যই ডিসকাউন্ট হবে। জি জি, ভাইয়া কিন্তু ডিসকাউন্ট দিবে বলছে, তো অবশ্যই ডিসকাউন্ট হবে। আসলে অবশ্যই ভাইয়াকে ফোন দিবেন। এছাড়াও সেন্ট মার্টিনের যে জেটি ঘাট আছে, এই জেটি ঘাটের নিচ থেকে স্পিড বোট যায় ছেড়াদ্বীপ পর্যন্ত, সেক্ষেত্রে আপনার ভাড়াটা রাখবে জনপ্রতি 250 টাকা করে। ছেড়াদ্বীপে আর জোয়ার এখনো পুরোপুরি শুরু হয়নি, যার কারণে হাইটাই যাইতেছি, বাট জোয়ার যখন চলে আসে এই পাশগুলো পুরোটাই হচ্ছে পানিতে ডুবা যায়। আর ছেড়াদ্বীপ মূলত হচ্ছে 3টা দ্বীপের সমষ্টি। এখানে ফার্স্টে হচ্ছে নিঝুম দ্বীপ, তারপরে হচ্ছে ছেড়াদ্বীপ, এর পরের অংশটা হচ্ছে প্রবাল দ্বীপ, ওটা পুরোটাই হচ্ছে প্রবালে ঘেরা। আর প্রবাল দ্বীপের লাস্ট যে অংশটা সেটাই হচ্ছে মূলত বাংলাদেশের শেষ স্থলজ ভূখণ্ডটা, সেটা। জোয়ার যখন চলে আসে তখন আপনাকে ট্রলারে আসতে হবে ছেড়াদ্বীপের মধ্যে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে ট্রলারের ভাড়াটা পড়ে জনপ্রতি 150 টাকা। আর আপনি ট্রলারে আসার পর যে শুধু তারা আপনাকে নামাই দিয়ে যাবে জিনিসটা এরকম না, আপনার ঘোরাঘুরি শেষ হইলে তারাই আবার কল করলে আপনাকে ট্রলারে ওই পারে পৌঁছে দিবে। পিছনে যে দ্বীপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিঝুম দ্বীপ, আর এটা হচ্ছে ছেড়াদ্বীপের ফার্স্ট যে স্টার্টিং যে পয়েন্টটা সেটা। জোয়ার আসতেছে আর এই অংশটা হচ্ছে নিঝুম দ্বীপ প্লাস হচ্ছে ছেড়াদ্বীপের মাঝখানের অংশ। এই যে অলরেডি ডুবে গেছে পানিতে। এই যে আমি এখন আছি ছেড়াদ্বীপে, আর এই যে ছেড়াদ্বীপ থেকে সামনের দিকে যে অংশটা সেটা হচ্ছে প্রবাল দ্বীপ। তো আমি এখন প্রবাল দ্বীপে যাচ্ছি, আপনারা আসুন। এই যে এই হচ্ছে ছেড়াদ্বীপ আর ওই পাশে হচ্ছে প্রবাল দ্বীপ। তো দূরত্বটা নিশ্চয়ই বুঝতেই পারতেছেন কতটুকু দূরত্ব। আমি এখন যেখানে দাঁড়াই আছি এটা হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের। আর এই যে পিছনের যে অংশটা দেখতেছেন, এই যে প্রবালের যে অংশটা সেটা হচ্ছে বাংলাদেশের শেষ স্থল যে ভূখণ্ড আছে সেটা, এটা প্রবাল দ্বীপের লাস্ট অংশ। সেন্ট মার্টিন আসবেন, পরিবেশ দেখবেন, সৌন্দর্য উপভোগ করবেন, কিন্তু একটা কাজ ভুলেও করবেন না, এই যে সেন্ট মার্টিনের যে পরিবেশটা, আপনারা অনেকেই আমি দেখলাম যে প্রবাল নিয়ে যায়, এই জিনিসটা করবেন না। কারণ এটার কারণে এইখানের স্থানীয় প্লাস হচ্ছে পরিবেশের যেই অংশগুলা এগুলা ক্ষতিগ্রস্ত হইতেছে। আর আশেপাশে যে চিপস বা প্লাস্টিকের যে বোতলগুলো ফেলতেছেন এটা দেখা যায় যে অনেক বছর পর্যন্ত নষ্ট হয় না, তো এটা পরিবেশের ক্ষতি করে, তাই এই জিনিসগুলো অ্যাটলিস্ট করবেন না। ভালো থাকেন, সুস্থ থাকেন, সমুদ্রের যে সৌন্দর্য সেটা উপভোগ করেন, কিন্তু সমুদ্রটা নষ্ট করেন না। আল্লাহ হাফেজ।